এই ভিডিওতে নিউমেরিক্যাল অ্যানালিসিসের কিছু গোড়ার কথা নিয়ে আলোচনা করা হবে এবং অনলাইন এই ইউটিউব ভিডিও ছাড়াও যারা ইন পার্সন কোচিং নিতে আগ্রহী তারা নিচের গুগল ফর্মটা ফিল আপ করে দাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে করে কিনা নেক্সট কোনো ভিডিও মিস না হয়। হাই কোয়ালিটি ম্যাথমেটিক্স ভিডিও দেখার জন্য অলওয়েজ স্টে টিউনড উইথ ইউজি ম্যাথস। আচ্ছা, দেখ, আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস আজকে শুরু করব বলেছিলাম, অনেক দেরি হয়ে গেল। তবে যেটুকু নোটস দিয়েছি আশা করি সেটুকু দেখি কতটা শেষ করা যায়। আজকে টোটালটা শেষ করব ঠিক করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, গতদিন যেটা আমি বলছিলাম, আহ, সবাই আশা করি দু একজন ছাড়া ম্যাক্সিমামই সবাই প্রেজেন্ট ছিলি। সেটা হচ্ছে আহ, যে কোনো টাইপের ইকুয়েশন, ইন্টিগ্রেশন আমি কিছু উদাহরণ দিয়েছিলাম, বা ফাংশনের, শুধু এই টাইপের জিনিস নয়, ডিফারেন্সিয়েশন, ইকুয়েশনের রুট, সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন, আর তারপরে হচ্ছে আহ, এই টাইপের যে কোনো টাইপের যত রকম ক্যালকুলেশন আমরা নর্মালি করতে পারি, ঠিক সিমিলার সেই টাইপের জিনিসগুলোরই ক্যালকুলেশন আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের থ্রু দিয়েও করতে পারি, ঠিক আছে? তো নিউমেরিক্যাল অ্যানালিসিসে করা যায়। এবার সেটা কিভাবে কি করা যায়, ধর, আবার বলছি, আমি গতদিন যেমন শুরু করেছিলাম কোন একটা ফাংশন নিয়ে। ধর একটা ফাংশন এফ এক্স ইকাল টু কিছু গিভেন, এবং এফ এক্স ইকাল টু জিরোর একটা হচ্ছে ইকুয়েশন। তার রুটস গুলো বার করার যদি আমি কথা ভাবি, আমাদের কিছু নির্দিষ্ট কতগুলো ফর্মুলা বা কতগুলো টাইপের ইকুয়েশন হয় যার রুট বার করা যায়, ঠিক আছে? নির্দিষ্ট টাইপের ইকুয়েশন বলতে আমি যদি পলিনোমিয়াল ইকুয়েশন বলি, পলিনোমিয়াল ইকুয়েশন যদি আমি ফর এক্সাম্পল কেমন হয়, তাহলে এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এরকম ডট ডট করে একদম জেনারেল যে ইকুয়েশন, প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস হচ্ছে এ এন, প্লাস এ এন, এটা প্লাস এ এন, দিস ইকাল টু জিরো। দিস ইজ এ পলিনোমিয়াল ইকুয়েশন। এই পলিনোমিয়াল ইকুয়েশনে যদি আমি সিম্পল রুট বার করতে চাই, তার বিভিন্ন কন্ডিশন তোরা থিওরি অফ ইকুয়েশনে পড়েছিস, কখন রুট থাকে কখন থাকে না। এবার এই ইকুয়েশনের রুটগুলো বার করতে যদি বলিস, আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা যদি বলি, রুট বার করে দেবো। দেখাচ্ছ সমীকরণ কিউবিক ইকুয়েশনের যদি রুট বার, কোয়াড্রেটিক ইকুয়েশনের নিয়ম আছে, কিউবিক ইকুয়েশন বলি, যে কোনো কিউবিক ইকুয়েশন কিন্তু আমরা আর যে কোনো মেথডে করতে পারি বা না পারি, কার্ডান্স মেথডে করে দেবো। তারপরে ফোর্থ ডিগ্রি ইকুয়েশন হচ্ছে, যদি আমি কথা বলি, ফোর্থ ডিগ্রি ইকুয়েশনে যদি রুট বার করি, সেটা আমরা কোন মেথডে করতে পারবো, ফেরারি মেথডে আমরা করে ফেলতে পারবো। কিন্তু ফোর্থ ডিগ্রি ছাড়া ফোর্থ ডিগ্রির ওপরে যদি কোনো হায়ার অর্ডার ইকুয়েশনের, হায়ার ডিগ্রি ইকুয়েশনের আমরা রুট বার করতে চাই, তাহলে কিন্তু সেটা আমরা বার করতে পারবো না। এবার এটা শুধুমাত্র পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন হয়ে গেছে, মানে ফোর্থ ডিগ্রির ওপরে ইকুয়েশন হলেই আর মানে সব আরবিট্রারি যে কোনো ইকুয়েশন দেওয়া রুট বার করে দিবে হবে না। হতেই পারে একটা ফিফথ ডিগ্রি ইকুয়েশনের রুট করলি, বা আমি বললাম একটা আছে এক্স টু দি পাওয়ার 8 - 1, এটা তো 8 ডিগ্রি ইকুয়েশন, এর রুট করে দিতে পারবে, এটাকে সলভ করে। কিন্তু আমি বলছি না, যে কোনো 8 ডিগ্রি ইকুয়েশনের তোর এমন কোনো ফর্মুলা নেই যার সাহায্যে তোর সঙ্গে সঙ্গে রুট বেরিয়ে যাবে। এটা তো পলিনোমিয়াল ইকুয়েশন। কিন্তু আমরা আবার অ্যালজেব্রা যে থিওরেমটা যেটা আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সেখানে এইটা বলা ছিল এভরি পলিনোমিয়াল ইকুয়েশন, এই টাইপের যে ইকুয়েশনের, এইটা হচ্ছে, এইটার কি ছিল, হ্যাজ এ রুট রিয়েল আর কমপ্লেক্স, ঠিক আছে? অ্যাটলিস্ট ওয়ান রুট থাকবে, এই টাইপের একটা পলিনোমিয়াল ইকুয়েশনের অ্যাটলিস্ট একটা ওয়ান রুট থাকবে। দেন সেখান থেকে আমরা পরে দেখেছিলাম যে যদি একটা এন ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনে থাকে, তাহলে এক্স্যাক্টলি এন রুট থাকে। তাহলে এর একটা থিওরেম আছে। এটা থিওরেমটা আমরা হচ্ছে প্রমাণ করেছিলাম যে এক্স্যাক্টলি এন রুট থাকবে, কিন্তু ওইটা আবার প্রমাণ করিনি যে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান রুট থাকবে, অনলি ওটার স্টেটমেন্ট করেছিলাম যে এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট রিয়েল আর কমপ্লেক্স, এটা স্টেটমেন্টে প্রমাণ করেছিলাম। এর প্রুফ আছে, যদি এমএসসি করিস সেখানে কমপ্লেক্স অ্যানালিসিসের মধ্যে এই টাইপের এই ইকুয়েশনের প্রুফ পাবি, যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রুফ, ঠিক আছে? এমএসসি তে যে কমপ্লেক্স অ্যানালিসিস আছে সেখানে তার প্রুফ আছে, আদারওয়াইজ নর্মালি এই লেভেলে সেই প্রুফটা নেই। তাহলে সেখান থেকে যদি তোরা করতে চাস, মানে প্রুফ করতেই পারিস যদি পড়াশোনা করিস, আর না হলে করার দরকার নেই।
আমি যেটা বলছিলাম আমরা এই প্রুফটা করেছিলাম যে হচ্ছে একটা n ডিগ্রি ইকুয়েশনের পলিনোমিয়াল ইকুয়েশনের n সংখ্যক রুট থাকে, কিন্তু আমাদের কাছে এমন কোনো মেথড নেই যে যে মেথডের সাহায্যে আরবিট্রারি n ডিগ্রি ইকুয়েশনের রুট বার করা যায়। এবার হতেই পারে আমরা যে নিউমেরিক্যালি যে ক্যালকুলেশন গুলো করব সব ইকুয়েশনের ক্ষেত্রে, সেটা কিন্তু কোনো কমপ্লেক্স রুট বার করার আমরা করতে পারবো না, ঠিক আছে? তো আমরা যা করব রিয়েল রুট। এবার যদি এমন একটা ইকুয়েশন হয় তার সব রুট গুলো কমপ্লেক্স, তাহলে বেরোবে না। আমরা যে মেথড জানি, যে নিয়ম জানি, সেই নিয়মে আমাদের একটাও রুট বেরোবে না, নিউমেরিক্যাল অ্যানালিসিস আমরা করতে পারবো না। কিন্তু কোনো একটা ইকুয়েশন যার একটা অ্যাটলিস্ট একটা রিয়েল রুট থাকবেই, এই টাইপের ইকুয়েশন হলেই আমরা নিউমেরিক্যালি করতে পারবো, ঠিক আছে? নিউমেরিক্যাল যে ক্যালকুলেশন, শুধু এটা ইকুয়েশনের জন্য আমি বলছি না, অন্য যে টাইপের, এটা ইকুয়েশনের জন্য আমি এটা বললাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি গতকাল বলেছিলাম ইন্টিগ্রেশন a টু b fx dx, এই ইকুয়েশনটা আমাদের এটাকে কি বোঝায়, এটা আমরা বলতে আমরা বুঝি যে হচ্ছে x ইকাল টু a, x ইকাল টু b and y ইকাল টু fx, এই যে কার্ভ হবে x ইকাল টু a লাইন, x ইকাল টু b লাইন and y ইকাল টু fx এবং x অ্যাক্সিস, এই দ্বারা এই চারটে জিনিস দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন তার ক্ষেত্রফল। এইবার এফএক্স যদি এমন একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে যেটা এ থেকে বি এর মধ্যে কন্টিনিউয়াস, ঠিক আছে? ডিসকন্টিনিউয়াস হলেও তোর হচ্ছে এরিয়া থাকতেই পারে, এমন কোনো ব্যাপার নেই যে এরিয়া থাকবে না। আমি ফর এ সিম্পল এক্সাম্পল আমি কন্টিনিউয়াসই ধরে নিচ্ছি, যদি কন্টিনিউয়াস হয় তাহলে হচ্ছে আমাদের এরিয়া থাকবে, এরিয়া থাকবে। এটা অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা অলওয়েজ, এই ডেফিনিট ইন্টিগ্রালটা আমরা সবাই জানি এটাকে, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা একটা এরিয়া রিপ্রেজেন্ট করে, এটা অলওয়েজ একটা এরিয়া রিপ্রেজেন্ট করে। তাহলে এরিয়া থাকবে, এরিয়া যখন রিপ্রেজেন্ট করে বলছে তাহলে এরিয়া থাকবে, প্রোভাইডেড দ্য কন্ডিশন ফাংশনটা কন্টিনিউয়াস হয়। আচ্ছা, কন্টিনিউয়াস না হলেও কিন্তু আমার এরিয়া থাকতে পারে। আমি ফর এক্সাম্পল আমি একটা ছবি আঁকছি, দেখ তার এইরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে। এই কার্ভটা, তার কার্ভটা এই শুরু করেছে জিরোর এই দিকে এরকম, তার এটা একটা এক্স ইকাল টু ওয়ান লাইন, ঠিক আছে? এক্স ইকাল টু ওয়ান লাইন, আর জিরোর দেখ এই ওয়ান লাইনের এই পাশে হচ্ছে এরকম, মানে এক্স ইকাল টু ওয়ান লাইনটা ধর একটা অ্যাসেম্পটোট হয়ে গেছে, এক্স ইকাল টু ওয়ান লাইন এটা ধর এখানে থেকে গেছে, আমি জানি না যে আরবিট্রারি যা কিছু নিয়ে নাও, এক্স ইকাল টু ওয়ান লাইনটা হচ্ছে অ্যাসেম্পটোট হয়ে গেছে। এবার যদি আমি বলি এটা ধর এই পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট, এক্স ইকাল টু 0, আর এই পয়েন্টে যেখানে এখানে কাট করেছে, আমি বলছি না করবেই, এক্স ইকাল টু 2 পয়েন্ট। এবার যদি আমি বলি 1 থেকে 2 মধ্যে এরিয়া করতে, আমি কিন্তু এই এরিয়াটাও বার করতে পারবো, বুঝা যাচ্ছে? এটাও বার করা যায়, এমন নাই ডিসকন্টিনিউয়াস থাক, বাট এক্স ইকাল টু 1 পয়েন্টে ফাংশনটা কি আছে, মানে কোনো কন্টিনিউটি নেই। জানি না তোরা কতদূর জানিস এই ব্যাপারগুলো, কারণ এটা অ্যানালিসিসের পার্ট। কন্টিনিউটি ডিসকন্টিনিউটি জানলে বুঝতে পারবি, মানে ব্যাপারটা আমি যা বলতে চাইছি এরিয়াটা পাবো। আমি যদি 0 থেকে 1 এর মধ্যেও যদি এই এরিয়াটা বার করার চেষ্টা করি, এটা ইনফাইনাইট হয়ে গেছে। আচ্ছা, অ্যাসেম্পটোটের কনসেপ্ট তো তোরা জানিস, কারণ হচ্ছে অ্যাসেম্পটোটটা ইয়েতে পড়ানো হয়েছিল ফার্স্ট সেমে, আমার যা মনে পড়ছে অ্যাসেম্পটোট কি জিনিস, ঠিক আছে? তো তাহলে সেখানে দেখ এই 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 এরিয়াটুকু আমি পাবো, ডিসকন্টিনিউটি হলেও মানে এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ইনফিনিটিতে চলে গেছে, অ্যাট এক্স when x equal to 1 fx মানে y equal to the fx কার্ভ হয়, fx কার্ভ হয় x equal to 1 এ যদি বা x tends to 1 এ গেলে y tends to প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, ছবিটা যা করেছে সেই হিসাবে, বাট এরিয়াটা থাকবে, সেটার দিকে অত যাওয়ার দরকার নেই। আমি নর্মালি ধরে নিচ্ছি fx ইজ কন্টিনিউয়াস এ থেকে বি এর মধ্যে, তাহলে একটা এরিয়া থাকবে। তাহলে একটা যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের যদি এরিয়া থাকে, তার মানে এটা নয় নর্মালি যে কোনো ইন্টিগ্রেশন করা যায়। তোরা ইন্টিগ্রেশন করতে গিয়ে অনেক সময় লক্ষ্য করেছিস যে হচ্ছে যে কোনো টাইপের ফাংশন দেয়া থাকলেই আমি ইন্টিগ্রেশন করতে পারি না, ইন্টিগ্রেশন করতে গিয়ে অনেক কষ্ট পেতে হয়। কিন্তু ডিফারেন্সিয়েশন আবার যে কোনো ফাংশন দিয়ে দে, এমন কোনো ফাংশন নেই যা তোরা ডেরিভেটিভ করতে পারবি না, যে কোনো কোনো না কোনো ভাবে y ইকুয়াল টু fx গিভেন থাকলে ডেরিভেটিভ করে বার করে দিবি। ম্যাক্সিমাম ফাংশনেরই হয়, কিছু কিছু ফাংশনের কোনো কোনো পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না, কিন্তু ফাংশন দিলে ডেরিভেটিভ করা যায়। এর আগের দিনে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এই 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এরকম একটা আমি ফাংশনের উদাহরণ দিয়েছিলাম ডিএক্স। আমি বলেছিলাম এর ইন্টিগ্রেশনটা করিস, নর্মাল নিয়মে যদি এর ইন্টিগ্রেশন করতে যাস এই ইন্টিগ্রেশনটা হবে না,
ইন্টিগ্রেশন কি নর্মাল নিয়ম বলতে কি আমরা সাধারণত এই টাইপের ইন্টিগ্রেশন থাকলে বাই পার্ট স্কোয়ার করার চেষ্টা করি, একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন যদি করার চেষ্টা করি এবং হচ্ছে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন যে ধরার নিয়ম, তাহলে 1/x² কে তোকে ফার্স্ট ফাংশন ধরতে হবে আর e⁻x কে সেকেন্ড ফাংশন ধরতে হবে। যদি এটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করিস দেখবি নিচে ক্রমশ না x এর পাওয়ার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো কারণ ফার্স্ট ফাংশন যদি 1/x² হয় তাহলে 1/x² পড়ে থাকবে e⁻x এর ইন্টিগ্রেশন আসবে, এবার মাইনাস অফ 1/x² এর ডেরিভেটিভ হবে। 1/x² এর ডেরিভেটিভ যদি হয় তাহলে নিচে দেখ 1/x³ চলে আসবে, -2/x³ চলে আসবে, তাহলে নিচে ক্রমশ পাওয়ার বাড়তে থাকবে, তো ইন্টিগ্রেশনের বাইরে কোনোদিনই বেরোবে না নর্মাল নিয়মে করতে চাইলে। কিন্তু কিন্তু দেখবি যে এই ফাংশনটা আমি এখানে 0 দিয়েছি বলে 0 পয়েন্টে ডিসকন্টিনিউটি, আমি বাড়ি অন্য ইন্টারভাল দিলাম 1 থেকে 2 দিলাম, তাহলে তার ডিসকন্টিনিউটির প্রশ্ন নেই। তাহলে বাট এই ফাংশনটা কন্টিনিউয়াস হলেই 1 থেকে 2 এর মধ্যে এই ফাংশনটা এবং x = 0 লাইন, সরি x = 1 লাইন x = 2 লাইন, এই ফাংশনটা এবং x অ্যাক্সিসের মধ্যে একটা বাউন্ডেড রিজিয়ন পাবো। কিন্তু নর্মাল যে মেথড, এই যে ডেফিনিট ইন্টিগ্রালের যে মেথড, ঠিক আছে, নিউটনস মেথড বলে, এই মেথডের সাহায্যে কিন্তু তোরা এই অঙ্কটা সলভ করতে পারবি না, তাই তো? এই অঙ্কটা সলভ করা সম্ভব নয়, তাহলে কিন্তু এর এরিয়া আছে। এটা এটা আমি গতদিনও বলেছিলাম এই উদাহরণটা, ঠিক আছে, এরিয়াটা আছে। তাহলে আমরা কিভাবে করব এই টাইপের অঙ্কগুলো? এবার ধর আরো অন্য জিনিস, মানে হচ্ছে ধর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের নরমালি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আলটিমেটলি ইন্টিগ্রেশন। এটা ধর যে কোনো একটা টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দ্বারা থাকে, আমরা জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা লিখব এফ ডি ওয়াই ইকুয়াল টু কিউ, মানে ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স, ডি হচ্ছে ডিডিএক্স, এটা যদি স্ট্যান্ড করে, এটা 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 একটা হোমোজিনিয়াস টাইপ নিয়েছি কারণ হচ্ছে ইকুয়াল টু 0 নিয়েছি, সরি ইকুয়াল টু 0 লিখেছি, এখানে একটা ফাংশন অফ এক্স ও লিখতে পারি কিউ এক্স, এটা এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনও নিতে পারি, মানে এই টাইপের ফাংশন অফ এক্স থাকতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তোরা করেছিস, সেখানে দেখেছিস এই টাইপের, মানে কি ধর যে কোনো হচ্ছে ধর হচ্ছে 2d² x + 3d, মানে ডি এর ফাংশন ডবল ডেরিভেটিভ ট্রিপল ডেরিভেটিভ যে কোনো ওই পাশে ফাংশন অফ এক্স, তাহলে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায় না। ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গিয়ে চ্যাপ্টার ওই 5 চ্যাপ্টারে আমরা বিভিন্ন মেথড শিখেছিলাম, যে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করা যায় না যায়, বিভিন্ন টাইপের করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা, আরবিট্রারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিলে আমরা সলভ করতে পারবো না। কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও আমরা সলিউশন আমরা সাহায্যে করতে পারবো, নিউমেরিক্যাল অ্যানালিসিসের সাহায্যে আমরা করতে পারবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেশন, ফাংশনের রুলে, যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের রুট, পলিনোমিয়াল কেন আরবিট্রারি ফাংশনের রুট, মানে f(x = 0) যদি পলিনোমিয়াল ইকুয়েশন না হয়ে অন্য কোনো ইকুয়েশন হয় তার রুট। তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে নর্মালি আমরা ক্লাস 9 এ যে অঙ্কগুলো করেছিলাম, তাহলে হচ্ছে 2x + 3y = 5, এই অঙ্কটা আর যদি x + y = 2 দিই, আমি বলবো এটাকে সলভ করে x = 1 y = 1 হবে, সলিউশনটা করে দেখিস, x = 1 y = 1 হবে। কিন্তু এটা নয় দুটো ইকুয়েশন দুটো ভেরিয়েবল, অনেক মেথড আছে। আমি যদি ইন জেনারেল একটা ইকুয়েশন লিখি a1x1 + a2x2 ডট 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 প্লাস হচ্ছে anxn = ধর b1, একটা ইকুয়েশন এরকম করে যে তারপরে বি সরি a11 এভাবে লেখা হয়, a12 নইলে পাবো না সব সাথে, তারপরে a1n, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে a21x1 + a22x2 ডট 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 প্লাস হচ্ছে a2nxn = b2, দ্বিতীয় ইকুয়েশন। এরকম করে করে এখানে ধর n সংখ্যক ইকুয়েশন আছে উইথ n ভেরিয়েবল, n ইকুয়েশন উইথ n ভেরিয়েবল, এটা যেমন দুটো ইকুয়েশন উইথ টু ইকুয়েশনস উইথ টু ভেরিয়েবলস, এখানে n ইকুয়েশনস উইথ n ভেরিয়েবলস। আর a11 a12 a1n এইগুলো কোএফিসিয়েন্ট গুলো সব রিয়েল, এন্ড b1 b2 সব রিয়েল, এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলে। আচ্ছা, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রেও আমরা সাধারণত 2-3 ভেরিয়েবলস দিলে নরমালি সলভ করে ফেলতে পারি, কিন্তু যদি মোর দ্যান 1 ভেরিয়েবল থাকে তখন কিন্তু আমরা সলভ করতে গেলে অনেক কষ্ট, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে করি নিউমেরিক্যাল মেথডের সাহায্যে আমরা এই টাইপের অঙ্ক সলভ করার চেষ্টা করব। হয়ে আছে ব্যাপারটা, এই ব্যাপার। আচ্ছা, এক মিনিট। ঠিক আছে,
এইবার দেখ, এই যে যাই করি না কেন, আমরা নিউমেরিক্যালি যে কাজটাই করি না কেন, এক্ষেত্রে আমাদের এক্সাক্ট কখনো কোনো কিছু বেরোয় না। এক্সাক্ট মানে কি, যদি নর্মাল মেথড, যেসব মেথডগুলো আমরা শিখে এসেছি, সেই মেথডে যদি এটা এরিয়া বার করি, একটা রুট বার করি, আর যাই করি না কেন, সেগুলো না কোনো এরর থাকে না। নিউমেরিক্যাল মেথডে, নিউমেরিক্যাল মেথড বেশিরভাগ ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরর মেথড হয়, মানে বা অ্যাপ্রক্সিমেটর বা ইটারেশন মেথড হয়, মানে পরপর একটা সাকসেসিভ কোনো ক্যালকুলেশন করতে করতে এই জিনিসগুলো আসে। তাহলে সেক্ষেত্রে না কিছু না কিছু এরর থেকে যায়, ডিরেক্ট হচ্ছে না, তাই কোনো না কোনো ভাবে আমি একটা সলভ করার চেষ্টা করব। এই এররটা কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিসে একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, এই তোরা দেখবে যে প্রথম আমি যে হচ্ছে তোদের কপিটা কালকে সেন্ড করেছি, যদি কেউ বাড়িতে দেখে থাকিস, প্রথমেই লেখা আছে এরর্স বলে লেখা রয়েছে। এবার এরর্স এর বিভিন্ন টাইপ হয়। এরর্স এর টাইপ বলতে, এরর বিভিন্ন রকম ভাবে অকার করে। একটা হচ্ছে ইনহেরেন্ট এরর। ইনহেরেন্ট এরর বলতে কি, তোকে একটা কিছু তথ্য গিভেন আছে, প্রথম থেকেই তার মধ্যে গিভেন ডেটার মধ্যে এরর। আচ্ছা, কালকে আমি আর একটা জিনিস বলছিলাম, সেটা আজকে বললাম, কালকে নেই, গতদিন যেটা আমি বলেছিলাম, যে হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স, এটা বলে নিই তাহলে সুবিধা হবে। ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন যদি গিভেন থাকে, তাহলে এক্স এর ডিফারেন্ট ভ্যালুজের জন্য ওয়াই এর মান যদি আমি বার করতে চাই, আমরা জাস্ট পরপর পরপর পুট করব, বেরিয়ে আসবে। কিন্তু আমার এই ফাংশনটা আননোন, আমি এফ এক্স ফাংশনটা নিজে আননোন, কিন্তু তার পরিবর্তে এক্স এর কিছু ভ্যালুস গিভেন। ধর আমি বলছি এক্স এর মান এক্স জিরো, তার জন্য ওয়াই এর মান বলা আছে ওয়াই জিরো, এক্স এর মান হচ্ছে এক্স ওয়ান, ওয়াই এর মান ওয়াই ওয়ান, এক্স এর মান এক্স টু, ওয়াই এর মান ওয়াই টু, এরকম করে করে এক্স এর মান এক্স এন, ওয়াই এর মান ওয়াই এন গিভেন। মানে এখানে কতগুলো ভ্যালুস গিভেন, এক্স এন্ড ওয়াই এর এন প্লাস ওয়ান সংখ্যক, টোটাল কত, এন প্লাস ওয়ান সংখ্যক এক্স এর ভ্যালু গিভেন, তার করসপন্ডিং ওয়াই এর মান গিভেন। মানে ফাংশনটা আননোন, বাট কতগুলো ডেটা সার্ভে করে এগুলো পাওয়া যায়, যে হচ্ছে এই এক্স এর এত হলে ওয়াই এর এত, এক্স এর মান এত হলে ওয়াই এর এত, আমি পেয়েছি। এবার বললো যে এক্স এর একটা অন্য কোনো ভ্যালু, এক্স এর মান এক্স, সেই এক্সটা এই এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স এর নয়, এটা ছাড়া অন্য একটা ভ্যালুর জন্য ওয়াই এর মান কত। ঠিক আছে, এই টাইপের জিনিস, মানে ফাংশন আননোন, বাট কিছু পয়েন্টে ফাংশনাল ভ্যালুস গুলো নন। ইন দ্যাট কেস এক্স এর অন্য একটা ভ্যালুর জন্য, ঠিক আছে, আমার হচ্ছে ইয়ের ভ্যালুটা কত হবে, ওয়াই এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, এইবার দেখ কি হয়, দেখা যাচ্ছে এই যে ডেটা গিভেন, এক্স এর মানের জন্য ওয়াই এর মান, এক্স এর মানের এক্স ওয়ান এর মানের জন্য ওয়াই ওয়ান, এক্স টু এর মানের জন্য ভ্যালু ওয়াই টু, এক্স এন এর জন্য ওয়াই এন, এই গিভেন ভ্যালুজ এর মধ্যেই কোনো না কোনো এরর আছে। যদি এটা থাকে, তাহলে দেখ প্রথমেই কোনো না কোনো এরর, যদি ধর এক্স ওয়ান এর মান, এক্স জিরো এর মান জিরো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ধর 0.5 দিয়েছি, তাহলে কি গিভেন ডেটার মধ্যেই যদি এরর থাকে, তাহলে সেই এররটা থেকে তোর অঙ্ক ক্যালকুলেশন থেকে বাদ যাবে না। তুই যদি এবার এক্স এর অন্য একটা ভ্যালুর জন্য ওয়াই এর মান বার করতে যাস, তাহলে সেই এররটা তোটাকে এফেক্ট করবে, সে যে ক্যালকুলেশনই করিস না কেন। এই টাইপের এররকে বলা হয় ইনহেরেন্ট এরর। ইনহেরেন্ট এরর বলতে কি, মানে তার বংশ পরম্পরায়, মানে ওই গিভেন ডেটাতেই এরর, পরিষ্কার ভাষা ম্যাথমেটিক্যালি, অত ভেবে লাভ নেই, ম্যাথমেটিক্যালি গিভেন ডেটাতেই যদি কোনো এরর থাকে, তাহলে সেটাকে বলা হয় ইনহেরেন্ট এরর। ঠিক আছে, এরপরে যেটা আসছে, যেমন আরো উদাহরণ দিচ্ছি, ধর অন্য টাইপের আরো একটা এরর কেমন, সে ধর আমার ই টু দি পাওয়ার এক্স, এটার সম্বন্ধে সবাই জানি, সেটাকে একটা সিরিজ এক্সপানশন করা যায়। আমি এটাই বলছি, যে কোনো এই ধরনের ফাংশনের ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস, এটা ইনফাইনাইট একটা সিরিজ, তাই না? এটা চলতে থাকে, এটার কোনো জায়গায় শেষ নেই। কিন্তু আমি যদি বলি ফর এক্স ইকাল টু টু এর জন্য ই টু দি পাওয়ার এক্স এর মান কত, আমি যদি এটা বলি, এইটা বলি যে হচ্ছে এক্স ইকাল টু টু হলে, তাহলে ই স্কোয়ার এর মান কত, ই স্কোয়ার এর মান, তার মানে এক্স এর জায়গায় টু বসে যাবে, এক্স এর জায়গায় যদি টু বসাস, তাহলে ই স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস টু প্লাস টু স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা কত দূর আছে, ইনফিনিটি। আমি যদি বলি এর ভ্যালুটা ক্যালকুলেট, মানটা ক্যালকুলেট করো, করতে পারবি? ইনফাইনাইট টার্মের ক্যালকুলেশন সম্ভব নয়। আমাকে কি করতে হবে, আমি এত যত দূর পরে, এটা ওয়ান নিলাম, এটা টু নিলাম, টু স্কোয়ার বাই টু মানে আবার টু, আবার হচ্ছে টু কিউব বাই থ্রি মানে এইট বাই থ্রি, এইট বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, সরি এইট বাই থ্রি মানে হচ্ছে এটা এইট বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স, এর পরে হবে কত, সিক্সটিন বাই ফোর ফ্যাক্টোরিয়াল মানে 24,
আমি কত দূর নেবো, যত যাব তত এই ফ্র্যাকশনাল টার্ম বাড়তে থাকবে। দেখ লক্ষ্য করে দেখ, আমাকে তো আমি যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করি আমি বলবো না আমি আর করবো না, বা আরো দুটো টার্ম করতে পারি যে এইটুকু লেখার পর আর লিখবো না, এখান থেকে আমি বাদ দিয়ে দেবো, মানে এর পরে আমি আর করতে পারবো না। কারণ হচ্ছে এটা ম্যানুয়ালি করতে করতে পারবো না ভালো বলে আরো কিছু টার্ম করতে পারি, আরো কিছু টার্ম করতে পারি, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে শেষ করতে হবে। কারণ ইনফাইনাইট পর্যন্ত যাওয়া আমার পক্ষে কারোর পক্ষে সম্ভব নয়। তার মানে কি কোনো একটা জায়গার পরে আমাকে না এই টার্মগুলো, পরের টার্মগুলো না কেটে বাদ দিয়ে দিতে হবে, মানে আর করতে পারবো না। সে ক্যালকুলেটারে করিস, ম্যানুয়ালি করিস, কম্পিউটারে করিস, যেভাবেই করিস না কেন একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত ক্যালকুলেট করা যায়। এখানে যত বেশি নিবি x⁻100/100 ফ্যাক্টোরিয়াল যদি করিস তাহলে আরো বেশি ইয়ে দেবে, কিন্তু তুই পারবি না। তুই যদি বলি 2^100/100 ফ্যাক্টোরিয়ালের মান বার করো, বাড়িতে ট্রাই করে দেখিস, এটা আর করতে পারবি না। তুই ম্যাক্সিমাম করতে পারবি 2^69/69 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটারে করার চেষ্টা করিস, এই ক্যালকুলেশনটুকু করতে পারবি। তুই 70 ফ্যাক্টোরিয়াল যদি পাশে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, এটা বার করার চেষ্টা কর, ক্যালকুলেটারে এখনই এরর দেবে, ঠিক আছে? তো কখনই করতে পারবি না। তার মানে কি আমি যদি এই মেথডেও যাই, দেখ 70 টার্মস পর আমার কাজ শেষ, আফটার 70 টার্মস আমার কাজ শেষ, কারণ ক্যালকুলেটর এর বেশি সাপোর্ট করবে না, হয়ে আছে। তাহলে তার জন্য এই সমস্যাটা এই জায়গায় যে হচ্ছে, তুই যদি প্রোগ্রামিং করে করিস আরো বেশি করা যাবে, কিন্তু ম্যানুয়ালি যখনই করতে, ম্যানুয়ালি তো তুই যদি হাতে ক্যালকুলেশন করিস ফ্যাক্টোরিয়াল 70 পর্যন্ত যাওয়ার আগেই তোর অবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি নর্মালি যদি ক্যালকুলেটর ইউজ করিস তাহলে এই ফ্যাক্টোরিয়াল 69 পর্যন্ত ক্যালকুলেশন করা যায়। তাও আমি জানি না 2^69/ফ্যাক্টোরিয়াল 69 লাস্ট পর্যন্ত ক্যালকুলেটর দেবে কিনা, যদি দেয় তো ভালো, ক্যালকুলেশনটা হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এই আমি ম্যাক্সিমাম একটা লিমিট পর্যন্ত বা একটা সার্টেন টার্ম অবধি যেতে পারি, তারপরে আর ক্যালকুলেশন করা সম্ভব না। তার মানে কি এইটা কেটে বাদ দেওয়া হয়, এটাকে বলে ট্রাঙ্কেশন করা। তাহলে এই ধরনের ব্যাপারটাকে বলা হয় তোর হচ্ছে ট্রাঙ্কেশন এরর, ঠিক আছে? তো যদি আমি এই ধরনের কাজ করি এটাকে বলা হয় ট্রাঙ্কেশন এরর, ঠিক আছে? ট্রাঙ্কেট করে বাদ দেওয়ার জন্য বলা হয়, এটাকে বলে ট্রাঙ্কেশন এরর। তাহলে একটা হলো ইনহারেন্ট এরর, 2 নম্বরটা হলো ট্রাঙ্কেশন এরর। এরপরে আছে রাউন্ডিং অফ এরর। রাউন্ডিং অফ এরর মিনস হচ্ছে, রাউন্ডিং অফ এরর, বারবার মেসেজ আসে, রাউন্ডিং অফ এরর, রাউন্ডিং অফ এররটা কেমন? ধর একটা নাম্বার আছে, নাম্বার হচ্ছে গতদিনই লিখেছিলাম 2/3, 2/3, এটার মান কত হয়? আমি যদি ক্যালকুলেট করি 0.6666, কত দূর নিবি? চলতেই থাকবে, এটাও ইনফিনিটি। এবার বলতে না এটা ইনফিনিটি না, এটা শর্টে লেখা যায়, হ্যাঁ 0.6 এর মাথায় এটা ফোটা দিয়ে দিলি, বাট এটা এটা মানেই হচ্ছে একটা, যদি আমি ক্যালকুলেশন করতে যাই আমাকে এটাই করতে হবে। কিন্তু ক্যালকুলেটর কম্পিউটার কোনোভাবেই এই ক্যালকুলেশনটা করা হচ্ছে সম্ভব নয়, যে হচ্ছে 0.666 নিয়ে আমাকে কোনো না কোনো টার্ম পর্যন্ত পয়েন্টের পরে 2 ঘর, 5 ঘর, 10 ঘর কোনো না কিছু নিতে হবে, তারপরে আমি ক্যালকুলেশন করতে পারবো। তার মানে 2/3 এই মানটাকে যদি আমি ক্যালকুলেট করতে হয়, পয়েন্টের পর যদি 5 ঘর নিই তাহলে কত হবে? 6 6 6 6 7। এটা তোরা জানিস। আমার কারোর মনে হলো না এটা হচ্ছে 0.6666 নেব, আমি বললাম হচ্ছে এইটার মান 2/3, এইটার যে মান আমি নিলাম পয়েন্টের পরে 5 ঘর, এটা নিলাম, কেউ মনে করতে পারে এটা নিলাম। এবার যদি এটা নিস তাতেও ভুল নেই, এটা নিস তাতেও ভুল নেই। এটা যদি নিস তাহলে আমি নিয়েছি পয়েন্টের পরে 5 ঘর সিম্পলি, যদি এটা নিস তাহলে বলবো আমি রাউন্ড অফ করেছি, ঠিক আছে? এটা রাউন্ডিং অফের একটা রুলস থেকে। কেউ যদি বলে না 2/3 মান এটা নেবো, এটাও ঠিক, কারণ আমি বলেছি আমি নিয়েছি পয়েন্টের পরে 5 ঘর, বাট রাউন্ড অফ করিনি, ঠিক আছে? তো তাহলে যে কোনো এই টাইপের নাম্বার যেগুলো নর্মালি এক্স্যাক্টলি পাওয়া যায় না, 3/2 মানে 1.5, ঠিক আছে, কিন্তু 2/3 মানে আমি কোনো না কোনো ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করতে হবে। হ্যালো, হুম, এটা রাউন্ডিং অফ করে নেয়া, রাউন্ড অফ করে নেয়া। যদি রাউন্ড অফ না করি তাহলে আমি এটা নিতেই পারি, আমি বলেছি আমি নিয়েছি পয়েন্টের পরে 5 ঘর বাট উইদাউট রাউন্ড অফ, ঠিক আছে? তো মানে আমি একবারও বলছি না এটা মানে এটা, দেখ দুটোই আমার অ্যাকচুয়ালি 2/3 মানে হচ্ছে এটা, যদি এক্সাক্ট বলতে হয় ইনফাইনাইট যে চলবে। কেউ যদি বলে এটার মান এটা, এটা মানে এটা নিলাম, বাট এটার মানে এটা নয়, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা, এই অ্যাপ্রক্স ইকুয়াল টু লেখা হয় না, তখন কি করা হয়? অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বুঝেছিস? এরকম একটা সিম্বল দেওয়া হয়, মানে ইকুয়াল টু ঠিক নাই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, 2/3 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.666667,
ঠিক আছে তো? এটা এটা নিতে পারি, এটা নিতে পারি ইফ উই রাউন্ড আপ দিস নাম্বার। আমি বলতে পারি না এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু 66666 আপ টু 5 ডেসিমাল প্লেসেস, মানে 5 ডেসিমাল প্লেসেস পর্যন্ত, 10 মিনিটের পরে 5 ঘর পর্যন্ত এটা বলতেই পারি। এটা বলতে পারি এটা উই টেক দ্য নাম্বার আপ টু 5 ডেসিমাল প্লেসেস, এটা করেছি আফটার রাউন্ড অফ, কিন্তু এটা উইদাউট রাউন্ড অফ। ঠিক আছে, এটা করাই যায়। আমি যেটা করব যদি রাউন্ড অফ, তাহলে রাউন্ডিং অফ করতে গেলে কিছু নিয়ম আছে। তাহলে দেখ রাউন্ড অফ করলে তাহলে রাউন্ড অফের এরর থেকে যায়, কারণ হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার এটা 2/3, আমি পয়েন্টের পরে 5 ঘর নিলাম, 5 ঘর যদি রাউন্ড অফ করে নিই তাহলে হচ্ছে এই নাম্বারটা পাবো, আর 5 ঘর যদি রাউন্ড অফ না করে নিই তাহলে যাই নিই না কেন এটা নিলেও এরর, এটা নিলেও এরর, কারণ অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে 0.66666 ছিল। তাহলে দেখ যে কোনো, এবার দেখ আমরা ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন করতে গিয়ে কত নাম্বার এই ধরনের ডিভিশন এনে, শুধু 2/3 কেন, মানে যে কোনো ক্যালকুলেশনেই এইরকম হাজার হাজার এরকম ফ্র্যাকশনাল জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে চলতেই থাকে, কোনোদিন মেলে না। তাহলে ইন দ্যাট কেস তো প্রতি জায়গায় এরর, নর্মাল যে কোনো ক্যালকুলেশনে এরর, আমাকে রাউন্ড আপ করতে হবে, পয়েন্টের পরে 5 ঘরের জায়গায় 10 ঘর নেব। ক্যালকুলেটারে 10 ঘর তুই ক্যালকুলেট করতে পারিস, 10 ঘরের জায়গায় কম্পিউটারে করলে ঠিক আছে, আরো বেশি করলি, 12 ঘর, 16 ঘর, 15 ঘর করলি, নিউমেরিক্যাল অ্যানালিসিসে করলি 15 ঘর পর্যন্ত, কিন্তু তার বেশি তো করতে পারবি না, একটা লিমিটেশন থাকবে, তার মানে কোনো না কোনো জায়গায় গিয়ে থামতেই হবে। এই ধরনের এররকে বলা হয় রাউন্ড। যদি রাউন্ড আপ করে নিই তাহলে রাউন্ড অফ এরর, মানে এটা নেবো, আর এটা হচ্ছে এমনি অ্যাপ্রক্সিমেশন করেছি আমরা। এবার রাউন্ডিং অফ এরর থাকবেই যে কোনো জায়গায়। এবার রাউন্ডিং অফ এররের রুলস বিভিন্ন আছে, বিভিন্ন নাম্বারের জন্য রাউন্ড অফ এররের রুলস আছে। যেমন তোরা রাউন্ড অফ করতে গেলে এটা 7ই লিখিস, অন্য কিছু লিখিস না, তাই না? এটা 7ই লিখিস। যদি বলে কিভাবে রাউন্ড অফ করবো, তার জন্য ওটা 7ই লিখবি, এটা লিখবি না। এবার রাউন্ড অফের কিছু আমি যদি নিয়ম বলি, 1.2752918, এটা একটা নাম্বার নিলাম। আর আরেকটা নাম্বার নিলাম 1.27 ফাইভ 5898 নিলাম, এই দুটো নাম্বার। ঠিক আছে, আর একটা নিলাম যেটা 1.27 ধর হচ্ছে 5918 নিলাম। আর একটা নিলাম হচ্ছে 1.27 ধর হচ্ছে 5 টু, আরে যা খুশি একটা নিলাম, 918 নিলাম। আর একটা নিলাম হচ্ছে 1.27, হচ্ছে এটা নিলাম হচ্ছে 1.27 না করে, এটা 27 ঠিক আছে, এটা ধর হচ্ছে 6 টু 1, যে কোনো নাম্বার নে না। এইটা রাউন্ড অফ কিভাবে করবো, যদি বলি আমি পয়েন্টের পর কত ঘর করবো, ডিপেন্ড করে যে আমি পয়েন্টের পর 2 ঘর করবো, 5 ঘর করবো, আমি ধর বলছি পয়েন্টের পরে 3 ঘর করবো। যদি এটা করিস তাহলে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, প্রথমটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু সবাই জানিস, ছোটবেলায় শিখেছিস, পয়েন্টের পরে 3 ঘর নেবো, 3 ঘরের পরের অংশটা দেখবো, এই অংশটা, এই অংশে আমি দেখবো এখানে যদি 5-এর বেশি থাকে তাহলে কি হবে, এটা এক যোগ হয়ে যায়, তাই তো? তাহলে 1.27, তাহলে 1.27 এটা কত আসবে, 6। আচ্ছা এটা যদি করি, এটাও পয়েন্টের পর যদি, সরি এটা তো 5-এর কম আছে, হ্যাঁ 5-এর কম আছে, হ্যাঁ এটা 5ই হবে। পরেরটা যদি করিস তাহলে এটা কি হবে, 1.27 কত আসবে, এটা 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 6 হয়ে যাবে। আচ্ছা এইটা কত আসবে, এটাও আসবে 1.27, এই যে এটা, এটা দেখ আমি 3 ঘর করবো, এইভাবে শিওর 6 হবে, এটা 6 হবে। কে বলছিলি অড নাম্বার না ইভেন নাম্বার, কে বলছিলি অড ইভেন, কে বলছিলি বল? অড ইভেনের নিয়ম একটা আছে, ওই জন্যই আমি বললাম, নইলে তো ক্লাস 1-এ যেগুলো শিখেছিলি সেগুলো দিয়ে 2-তে ছেড়ে দিতাম। ঠিক আছে তো, এটার একটা, তোরা ছোটবেলায় যেটা শিখেছিলি আমি আগে সেটা তাহলে বলে নি। তোরা শিখেছিলি 5 বা 5-এর বেশি থাকলে, মানে যে ঘর পর্যন্ত করবি তারপরের সংখ্যাটা 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ হয়, তাই না? আর হচ্ছে 5-এর কম থাকলে
যে সংখ্যাটা থাকে তার আগে সেটাই বসে, 5 বা 5 এর বেশি। এইখানে নিয়মের একটু চেঞ্জ আছে, ঠিক আছে তো, ব্যাপারটা এরকম ব্যাপার আছে, 5 বা 5 এর বেশি থাকলেই এক যোগ হবে, ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে তো। 5 এর বেশি থাকলে অলওয়েজ এক যোগ হবে, 5 এর কম থাকলে যা ছিল তাই থাকবে, কিন্তু এক্স্যাক্টলি 5 থাকলে তার একটা আলাদা রুল আছে। আমি উদাহরণ নিচ্ছি, এগুলো এগুলো করে ফেলতে পারি, পরের গুলো যা আছে আমি একটা অন্য একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবি যে কি আমি বলতে চাইছি। ঠিক আছে, ধর একটা নাম্বার হচ্ছে, ধর হচ্ছে 2.375, এটা একটা নাম্বার আছে, আর 2.365। আমি পয়েন্টের পর খুব সিম্পল উদাহরণ নিলাম, পয়েন্টের পরে 2 ঘর পর অ্যাপ্রক্সিমেট করব আফটার 2 ডেসিমাল প্লেসেস। এইটা কত হবে বলতো? 2 পয়েন্ট, এটা দেখেছিস দুটো নাম্বারে সামান্য পার্থক্য করেছি এই দুটো জায়গায়, ঠিক আছে তো। 6 অড হলে, হ্যাঁ, 2 পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে 36, এটা এটাই থাকবে। এটা এটা তুই কোথায় থেকে জানলি? হ্যাঁ, 11 ফিজিক্সে ছিল? তাহলে খুবই ভালো কথা। মানে ব্যাপারটা এটাই, মানে আমরা আগে ছোটবেলায় যেটা করতাম, আমি জানি না তোরা করেছিস কিনা, ছোটবেলায় যেটা করা হতো, এইখানে 5 বা 5 এর বেশি থাকলেই দুঘর পর্যন্ত হলে এটা এক এক যোগ হয়ে যাবে, মানে পুরোনো নিয়মে যদি আমি বলি, এটাও এটাও 8 হতো, এটা 7 হতো, তাই না? আমার তো তাই মনে হয়, আমি আমি ছোটবেলায় তাই শিখেছিলাম, এটা 8 হতো, একটা 7 হতো। আজ আমরা এটা শিখেছিলাম 5 বা 5 এর বেশি থাকলে এক যোগ হবে, ঠিক আছে তো। আর এই যে 5 এর কম থাকলে যা ছিল তাই থাকবে। কিন্তু নিয়মটা ওটা নয়, যদি 5 থাকে, দেখ এখানে যদি 5 আছে, দেখেছিস তো, 5 এর পরে আর কিছু নেই, এটা আবার মাথায় রাখতে হবে, 5 এর পরে কিন্তু কিছু নেই, কিছু নেই বলতে জিরো জিরো আছে, জিরো বসালে কিছু এসে যায় না দশমিকের পরে। এক্স্যাক্টলি 5 এ গিয়ে শেষ হয়ে গেছে, 5 এ গিয়ে শেষ হয়ে গেছে। ইন দ্যাট কেস অড থাকলে, আগের নাম্বারটা অড থাকলে 1 অ্যাড হয়, আগের নাম্বারটা ইভেন থাকলে যা থাকে তাই বসে যায়। এটা রাউন্ডিং অফের নিয়ম। কিন্তু যদি এইটার ক্ষেত্রে 2.3751 থাকে আর 2.3651 থাকে, এটার ক্ষেত্রে কি হবে? 2.38 হবে, এটার ক্ষেত্রে কত হবে? 2.3 কত হবে দ্বিতীয়টা? দাঁড়া, এটা 2.36 হবে না, এটা 7 হবে। হ্যাঁ, এটাই নিয়ম। ব্যাপারটা ওই জন্য এত কিছু বলা, নইলে তো বাচ্চা বয়সে যা শিখেছিল তাতেই বলে দিতাম, বলে করে নি, আর ওই জন্য এখানে আছে। ব্যাপারটা হচ্ছে, এইখানে লক্ষ্য করে দেখ, এই নাম্বার আর এই ওপরের দুটো নাম্বার আর নিচের দুটো নাম্বারের মধ্যে পার্থক্য আছে। ওপরের নাম্বারটার ক্ষেত্রে এই ডিজিটটা 5 এ গিয়েই শেষ, এরপরে আর কিছু নেই, ঠিক আছে। আমি যদি ঠিক, আমি তো এত দূর পর্যন্ত নেবো, আমি যদি এখানে একটা পয়েন্ট বসিয়ে দিই, মানে কাল্পনিক ভাবে যদি এখানে, এখানে তো এত দূর নেবো, এই এখানে যদি একটা পয়েন্ট বসিয়ে দিই, বুঝতে পারছিস তো, মানে বসাবি না, যদি বসিয়ে কথা ভাবি, তাহলে এখানে অ্যাকচুয়ালি 0.5, এখানে অ্যাকচুয়ালি 0.5, তাই না? 0.5 মানে এক্স্যাক্টলি হাফ, ঠিক আছে তো। 0.5 মানে এরপরে আর কিছু নেই, 0.5 মানে অড থাকলে এক যোগ হবে, ইভেন থাকলে কিছু হবে না। কিন্তু যদি আমি 2 ঘর পরে এখানে একটা পয়েন্ট বসাই, লক্ষ্য করে দেখ 0.51 এর পরের অংশটা, এটাও মানে 0.51 মানে হাফের থেকে বেশি, তাই না? বুঝতে পারছিস কি বলতে চাইছি? তার জন্য বোথ কেসে, মানে বোথ কেসে এক এক করে যোগ হবে। মানে নাম্বারটা যদি লাস্ট ডিজিটটা, ডেসিমাল পয়েন্টের পরে লাস্ট ডিজিটটা যদি 5 এ গিয়ে শেষ হয়, যদি 5 এ গিয়ে শেষ হয়ে যায়, ইন দ্যাট কেস অড থাকলে এক যোগ হবে, ইভেন থাকলে অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে। কিন্তু নাম্বারটা 5 এ শেষ নয়, কিন্তু এক্স্যাক্টলি কি আছে, যত ঘর পর্যন্ত 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমি রাউন্ড আপ করবো, তারপরের নাম্বারটা 5, সেক্ষেত্রে কিন্তু আবার এই রুল ফলো করবে না, উপরের রুল নয় সেক্ষেত্রে। কিন্তু পরে যেহেতু নাম্বার আছে, এখানে যদি 0 থেকে 1 থাকে, এখানে যদি 0 থেকে 1 থাকে, তাহলে অ্যাকচুয়ালি এই এই অংশটুকু, মানে পরের অংশটুকু, এখানে যদি পয়েন্ট ভাবি, তাহলে দেখ এটা হাফের থেকে বড় বা 0.5 এর থেকে বড়। আর কিন্তু এটা এক্স্যাক্টলি 0.5, এখানে জিরো জিরো তো, ঠিক আছে তো। মানে যতদূর পর্যন্ত আমি অ্যাপ্রক্সিমেট করব, ঠিক তার পরের অংশটুকু দেখব। আমি যদি তার পরের অংশ যদি এখানে যে একটা পয়েন্ট বসানোর পর হাফের থেকে আমার বড় থাকে, ঠিক আছে, বা 0.5 এর থেকে বড় থাকে, তাহলে বোথ কেসেই এক করে যোগ হবে।
0.5 থাকে এক্স্যাক্টলি, তাহলে কিন্তু অডের ক্ষেত্রে 1 যোগ হবে, ইভেনের ক্ষেত্রে 1 যা যা ছিল তাই থাকবে। এগুলো কোত্থেকে আসলো? কোথাও থেকে আসেনি, এটা রুলস মাত্র, এটাই করা হয় সব জায়গায়, ঠিক আছে? এর কোনো প্রুফ নেই। বোঝা গেল কি বললাম? ব্যাপারটা এইটা, এটা 1 নম্বর ব্যাপার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোর এটা এটা গেল প্রথম, দেখবি এইগুলো হচ্ছে প্রথম পেজের মধ্যে তুই পেয়ে যাবি যেটুকু আমি বললাম, ঠিক আছে? এরপরে যেটা আসছে এক্সাক্ট নাম্বার অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার, পরের পেজ ওটা জেরক্স ইয়েটার এক্সাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার। এতক্ষণে ফার্স্ট পেজ হলো পড়ানো, বুঝলি? এক্সাক্ট নাম্বার অ্যাপ্রক্সিমেট নাম্বার কি অলরেডি আমি করেছি। যেমন হচ্ছে একটা নাম্বার লিখেছিলাম 2/3, 2/3 এটা এক্সাক্ট নাম্বার। এবার 2/3 নিয়ে কোনো কাজ হবে না, কিন্তু যদি আমি বলি অ্যাপ্রক্সিমেট নাম্বার কত, অ্যাপ্রক্সিমেট নাম্বার হচ্ছে এর অ্যাপ্রক্সিমেট করতে হবে, কারণ এটা অ্যাপ্রক্সিমেট করলে 0.667, যদি থার্ড ঘর পর্যন্ত উইথ রাউন্ড আপ করি, তাহলে কোন একটা নাম্বারের এক্সাক্ট ভ্যালু এটা, তার করসপন্ডিং অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এটা, কোনো না কোনো ভাবে অ্যাপ্রক্সিমেট। ধর হচ্ছে 1 1 হচ্ছে এক্সাক্ট নাম্বার, এর কোনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয় না, ঠিক আছে? যদি বললি না আরো 1 অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 0.9999 নেবো, হ্যাঁ ঠিক আছে, তাও অ্যাপ্রক্সিমেট করা যাবে, করা যাবে না এমন কোনো কথা নেই। এই নাম্বারটা এক্সাক্ট 2/3 এক্সাক্ট নাম্বার, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। ধর হচ্ছে ই, পাই, এগুলো সব হচ্ছে এক্সাক্ট নাম্বার। দ্য √2 এগুলো এক্সাক্ট নাম্বার, কিন্তু ই এর কোনো যদি ভ্যালু বলতে বলি সেটা অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে, পাই এর যদি ভ্যালু বলতে হলে অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে, √2 ভ্যালু বলতে বলি সেটা অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় গিয়ে অ্যাপ্রক্সিমেট করতে হবে, ঠিক আছে? তাহলে এক্সাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার বুঝলি। আচ্ছা, রাউন্ডিং আপের নিয়মটা আমি আগেই বলে ফেলেছি, যে ওই রাউন্ড আপ এরার বলতে গিয়ে, রাউন্ড আপ করলেই কোনো না কোনো এরার থাকবেই, কারণ বাদ দিচ্ছি যেহেতু আমার এরার থাকবেই। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে সিগনিফিকেন্ট ডিজিট বা সিগনিফিকেন্ট ফিগারস বলে একটা জিনিস আছে। দেখ, সিগনিফিকেন্ট ডিজিট বা সিগনিফিকেন্ট ফিগার বলে পাবি। দেখ, দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমরা যেটা করেছিলাম ডেসিমাল প্লেসেস বলে একটা জিনিস করেছিলাম, আমরা রাউন্ড আপ করতাম, যা করতাম, বা পয়েন্টের পরে 2 ঘর 5 ঘর 10 ঘর এটা বলতাম, এটাকে বললাম ডেসিমাল প্লেসেস, বলে রাউন্ডিং অফ আপ টু 5 ডেসিমাল প্লেসেস, মানে 5 ঘর পর্যন্ত ডেসিমাল প্লেসেস বলে জানি। সিগনিফিকেন্ট ফিগার্স আলাদা জিনিস। সিগনিফিকেন্ট ফিগার্স এর ক্ষেত্রে আমি বলি, ধর আমি বলি হচ্ছে ধর 1.27215 এটা একটা নাম্বার, আর একটা নিলাম হচ্ছে 0.012751279115, এতটা নিলাম, ঠিক আছে? আবার একটা নাম্বার নিলাম হচ্ছে 1.001275127 নিলাম, আর একটা নাহলে 0.000012345 নিলাম, এতটা নিলাম। এই নাম্বারগুলো অনেক কিছু লিখো। আমি যদি ডেসিমাল প্লেসেস বলি, ধরো হচ্ছে 5 ডেসিমাল প্লেসেস বললাম, তাহলে এই প্রথম নাম্বার ক্ষেত্রে 5 ডেসিমাল পর্যন্ত 1 2 3 4 5 এত দূর পর্যন্ত হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে 5 ডেসিমাল পর্যন্ত 1 2 3 4 5 এত দূর পর্যন্ত হবে। তৃতীয়টার ক্ষেত্রে 5 ডেসিমাল প্লেসেস বলতে 1 দশমিকের পরে 5 ঘর পরিষ্কার করে। চতুর্থটার ক্ষেত্রে এই এত দূর পর্যন্ত হবে। কিন্তু যদি সিগনিফিকেন্ট ফিগার্স বলি, 5 সিগনিফিকেন্ট ফিগার্স, এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার্স হবে বলে রাউন্ডিং অফ আপ টু 5 সিগনিফিকেন্ট ফিগার্স। 5 সিগনিফিকেন্ট ফিগার্স হলে এইখান থেকে কাউন্ট হবে 1 2 3 4 5, মানে এইখানে যাবে। তাহলে এটা যদি রাউন্ড অফ আপ টু 5 সিগনিফিকেন্ট ফিগার্স বলিস, আমি যদি কোশ্চেনটা এটা বলি, তাহলে এটা হবে 1.272 কত হবে 6, এই 2 সরি এটা 6 কেন, 1.272 2 1 আছে তো, 1.272 এটা হবে। মানে দেখ, এটা এক 5 সিগনিফিকেন্ট ফিগার্স হলে প্রথম থেকে কাউন্ট হবে, এই যে এইখান থেকে, ঠিক আছে? আমি যদি বলি এটার ক্ষেত্রে 5 সিগনিফিকেন্ট ফিগার্স কত দূর পর্যন্ত হবে বলতো? 5 সিগনিফিকেন্ট ফিগার্স বল, কেউ বল। ডেসিমাল প্লেসেস মানে দশমিকের পরে 5 ঘর, সিগনিফিকেন্ট ফিগার্স মানে হচ্ছে আমার কাউন্ট হবে যেগুলো সিগনিফিকেন্ট নাম্বারস হিসেবে কাজ করে। এখানে এখানে বল, কেউ বল দ্বিতীয়টা। হ্যাঁ, 1 থেকে, হ্যাঁ 1 থেকে হবে, এই 0 0 কাউন্টে আসবে না, ঠিক আছে? 1 থেকে আসবে, এটা হবে 1 2 মানে এটা দুটো হলো, তারপরে 7 মানে তিনটে হলো, তারপরে 5 মানে চারটে হলো, তারপরে 1। সিগনিফিকেন্ট ফিগার বলতে এই দশমিকের আগে পরে যদি জিরো থাকে সেগুলো কাউন্ট হবে না, কাউন্ট হবে প্রথম নন জিরো নাম্বার থেকে। নিয়মটা কি? সিগনিফিকেন্ট ফিগার্স এর কাউন্টের নিয়ম হবে প্রথম নন জিরো ডিজিট থেকে।
দেখ প্রথম নাম্বারটার ক্ষেত্রে নন জিরো ডিজিট দশমিকের আগেই আরম্ভ হয়ে গেছে, তাই ওখান থেকে কাউন্ট হবে। দ্বিতীয় নাম্বারটার ক্ষেত্রে প্রথম নন জিরো ডিজিট শুরু হয়েছে এইখান থেকে, তাহলে ইন দ্যাট কেস কাউন্ট হবে দিস ইজ দ্য ফার্স্ট নন সিগনিফিকেন্ট ফিগার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এবার এখানে যদি রাউন্ড আপ করি তার পরের নাম্বারটা 2 আছে, তাহলে কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে 5 সিগনিফিকেন্ট ফিগার্স, তৃতীয়টার ক্ষেত্রে খেতে হবে, এখানে দেখ প্রথম কিন্তু 1 আছে, মধ্যে 0 থাক আমার কোনো সমস্যা নেই, প্রথম নন জিরো ডিজিট এখানেই শুরু হয়ে গেছে, ইন দ্যাট কেস কাউন্ট কিন্তু এখান থেকেই হবে। এখানে 1 2 3 4 5 মানে এই এত দূর পর্যন্ত আসবে, আর এখানে 7 আছে, তার মানে এখানে রাউন্ড অফ হয়ে 1.00 তিনটে নাম্বার হলো, এটা চারটে নাম্বার হলো, আর 2 এর জায়গায় 3 হবে। লক্ষ্য করে দেখ এটা 5 সিগনিফিকেন্ট ফিগার, মধ্যে 0 থাকলে কোনো সমস্যা নেই, তাহলে শুরুতে প্রথম নন জিরো ডিজিট যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমার কাউন্ট হবে। এই ক্ষেত্রে দেখ এখানে পয়েন্টের আগে কিছু নেই মানে 0, প্রথম নন জিরো শুরু হয়েছে এইখান থেকে, তাহলে প্রথম যদি 5 সিগনিফিকেন্স করি তাহলে এই এক দূর পর্যন্ত যাবে, এবং হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, দেন এখানে যেহেতু 6 আছে এটা 6 হয়ে যাবে। বুঝেছিস ব্যাপারটা? সিগনিফিকেন্ট ফিগার্স কি জিনিস? সিগনিফিকেন্ট ফিগার্স বলতে এই জিনিসটাকে বোঝায়, রাউন্ড আপ কে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার্স এরকম থাকে, কখনো কখনো বলে রাউন্ডিং আপ টু 5 ডেসিমাল প্লেসেস কোন নাম্বারকে, কখনো বলে রাউন্ডিং আপ টু 5 সিগনিফিকেন্ট ফিগার্স। এগুলো সব পেয়ে যাবি প্রথম 3 পেজের মধ্যে, এই জিনিসটা পেয়ে যাবি। আচ্ছা, এরপরে যেটা আছে আমরা যেটা করলাম যে হচ্ছে বল হচ্ছে এক্সাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার। কোনো নাম্বার যদি থাকে তার এক্সাক্ট নাম্বার অ্যাপ্রক্সিমেট নাম্বার যদি হয়, যেমন 2 এর 3 আর 0.666 যদি এক্সাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার আমি যদি বলি, তাহলে তার জন্য করসপন্ডিং এরর গুলো কি আসবে? 2 এর 3 একটা হচ্ছে এক্সাক্ট নাম্বার, ঠিক আছে, তো 2 এর 3টা হচ্ছে এক্সাক্ট নাম্বার, আর তার অ্যাপ্রক্সিমেট নাম্বার আমি বললাম হচ্ছে 0.666। তাহলে আমার আমি রাউন্ড আপ করিনি, তো মানে কেন 7 লিখলাম না, রাউন্ড আপ করিনি, আমি করতেই পারি, এটার কোনো ব্যাপার নাই, আমি বলবো এটা রাউন্ড আপ না করে নিয়েছি, ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সাক্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে হচ্ছে এটাকে ভিটি দ্বারা ডিনোট করা হয়, ট্রু ভ্যালু বলে। ট্রু ভ্যালু মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে, আর সরি 2 এর 3, এটা সরি 2 এর 3, আর হচ্ছে ভি ভি এ ডিনোট করে, ভি ক্যাপিটাল এ আছে, মানে জেরক্সে দেখতে পাবি যেটা ক্যাপিটাল, ভি ক্যাপিটাল এ মানে হচ্ছে 0.666, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। যদি বলি এটা কেন লিখলাম, আমি বারবার বলছি আমি রাউন্ড আপ না করে লিখেছি, ঠিক আছে, যদি এটা বলিস তাহলে আমি রাউন্ড আপ করে লিখেছি, এই সরি 7 লিখতাম তাহলে রাউন্ড আপ করে লিখতাম, তাহলে এটা কত 3 ঘর পর্যন্ত, 3 ঘর পর্যন্ত, তাহলে ট্রু ভ্যালু হচ্ছে এটা, মানে এটাই এক্সাক্ট ভ্যালু, আর এটা ভি এ। তাহলে দেখ এই দুটোর মধ্যে এরর কত, এরর যদি বলিস নর্মাল যদি এরর বলিস তাহলে বলা হয় absolute error. Absolute error term is denoted by EA, and EA equal to mod of আমার এটা denoted by VT minus VA. VA বুঝতেই পারছিস কি বলতে চাইছি, মানে দুটোর মধ্যে ডিফারেন্সের যে এরর। তাহলে যদি আমার নাম্বার ট্রু ভ্যালুটা এটা হয় বা এক্সাক্ট ভ্যালুটা, এটা যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়, তাহলে ই এটা অ্যাবসলিউট এরর, মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি, যেটা বড় দুটোর মধ্যে তার ডিফারেন্স, বা হচ্ছে বিয়োগ করে মড, ঠিক আছে, বিয়োগ করে মড নিলেও হবে। বুঝেছিস? এবার দেখ পরের পেজে, দেখ ওই অ্যাবসলিউট এরর আরো কিছু আছে, রিলেটিভ এরর এন্ড তোর আছে দেখ পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর আর রিলেটিভ এরর। এবার দেখ এটা হচ্ছে কি বললাম, এটা অ্যাবসলিউট এরর, মানে এক্স্যাক্টলি এররটা কত, ঠিক আছে তো। আচ্ছা, ট্রু ভ্যালু হচ্ছে ভিটি, ভিটি তে এরর হচ্ছে কত, অ্যাবসলিউট এরর হচ্ছে ইএ, তাহলে 1 এ এরর কত, 1 এ এরর হচ্ছে তোর হচ্ছে ওই ইএ বাই ভিটি, মানে এটা হচ্ছে অ্যাবসলিউট এরর উইথ রেসপেক্ট টু দা ট্রু ভ্যালু, এটাকে বলা হয় রিলেটিভ এরর, মানে কারো সাপেক্ষে রিলেটিভ এরর হয়ে যাচ্ছে। মানে 1 এর এরর কত, ট্রু ভ্যালু ছিল এত, মানে 2 এর 3, 2 এর 3 এর এরর হচ্ছে অ্যাবসলিউট এরর ইএ, তাহলে 1 এর মধ্যে এরর কত, তাহলে কত হবে, এটাকে বলা হয় রিলেটিভ এরর, মানে এরর উইথ রেসপেক্ট টু দা ট্রু ভ্যালু, এটাকে ডিনোট করা হয় ই আর দ্বারা, রিলেটিভ এরর, ঠিক আছে তো। এই যে ইএ বাই ভিটি, দিস ইজ নোন অ্যাজ দ্য রিলেটিভ এরর। এবার এক এরর যদি এর এত হয়, 100 এরর কত, 100 এরর হয়ে যাবে ইএ বাই ভিটি, একদম নিচু ক্লাসের অঙ্ক 100,
তার মানে কি এটা যে 100 করলাম, তার মানে দিস ইজ কল্ড দ্য পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তো দিস ইজ ডিনোটেড বাই ইপি। বুঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি তোর হচ্ছে পরপর যদি আমি ভাবি, অ্যাবসলিউট এরর হচ্ছে ই এ তোর হয়ে যাবে ভিটি মাইনাস ভিএ, রিলেটিভ এরর ই আর এটা হয়ে যাবে হচ্ছে ই এ বাই ভিটি, অ্যান্ড ইপি মানে পার্সেন্টেজ এরর, দিস অ্যাকচুয়ালি হয়ে যাবে তোর হচ্ছে ওই ই আর মানে রিলেটিভ এররটা যত ইনটু 100, রিলেটিভের সঙ্গে যদি 100 গুণ, এই এটা মানে তো ই আর, দেখে যে এখানে যেটা এসছে ভিটি, এই যে এখানে ভি ই এ বাই ভিটি ইনটু 100, এটা মানে তো ই আর, তাহলে ই আর ইনটু 100। এই কতগুলো যে কোনো জিনিস আমি যখন করবো তখন রিলেটিভ এরর, অ্যাবসলিউট এরর এন্ড পার্সেন্টেজ এরর, তিনটে জিনিস আমি অলওয়েজ পেয়ে যাবো যখনই অ্যাপ্রক্সিমেট করবো। এখানে দেখবে একটা উদাহরণ দিয়ে রিমার্ক এক্সাম্পল করতে বলা হয় যে ট্রাই ইউরসেলফ বলা আছে, ওইটাই করা আছে, ভিটি সমান হচ্ছে 2 3 আর ভি এ সমান 0.666 ধরে রিলেটিভ, অ্যাবসলিউট এন্ড পার্সেন্টেজ এরর এটা বার করতে হবে। ঠিক আছে, আমি যে বইটার কথা বলেছি তো নিউমেরিক্যাল অ্যানালিসিস বাই এস এ মোল্লা, ঠিক আছে, তো ওই বইটার এটা যদি দেখি সেটা মনে হয় ফার্স্ট চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এটা টোটালটাই তোরা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবি যে হচ্ছে এক্স্যাক্টলি কি হয়। হুম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে নতুন জিনিস একদম, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স এটসেট্রা, এটা নতুন জিনিস। নতুন জিনিস আমি একটু বলার চেষ্টা করি, আজকে শেষ হবে না, অনেকটাই আছে, যতদূর হয় আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা ডিফারেন্স কি জিনিস? ডিফারেন্স হচ্ছে মানে আমি যেটা বলছিলাম, যদি প্রথম যে এটা গেলে এরর, এররটা থাকবেই সবকিছুতে প্রথম যে চ্যাপ্টারে। ডিফারেন্স বলতে প্রথম আমাদের যেটা আমরা শিখবো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই টাইপের ফাংশন যদি গিভেন থাকতো, ওয়াই এর ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু আমি পেয়ে যাব। ডিফারেন্স একটা নতুন অপারেটর। ঠিক আছে, তো আমরা যেমন ডিফারেন্সিয়াল অপারেটর করেছি ডিডিএক্স, ডিফারেন্স একটা অপারেটর, আমরা কিভাবে ডিফাইন করা হয় ডিফারেন্স অপারেটর। এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা আমার জানা নেই, তার পরিবর্তে এক্স এর কিছু ভ্যালু আর ওয়াই এর কিছু ভ্যালু টেবিল আকারে গিভেন। এক্স এর মান এক্স জিরোর জন্য, ওয়াই এর মান ওয়াই জিরো, এক্স এর মান এক্স ওয়ান এর জন্য, ওয়াই এর মান ওয়াই ওয়ান, এক্স এর মান এক্স টুর জন্য, ওয়াই এর মান ওয়াই টু, এরকম করে করে সব গিভেন। এক্স এর মান এক্স এন এর জন্য, ওয়াই এর মান ওয়াই এন গিভেন। এবার ডিফারেন্স দেখ, এক্স এর মান তো আমি পুট করবো, এক্স এর মান যা বলবো তার করেসপন্ডিং ওয়াই এর মানটা জানতে হবে, কারণ হচ্ছে ফাংশনটা যদি বলা থাকে, ফাংশনটা যদি না বলা থাকে তাও আমাকে করতে হবে। এবার ডিফারেন্সটা কিভাবে ডিফাইন করা হয়, এইটা প্রথম ডিনোট করে, এটা ওয়াই এর ভ্যালু, এই যে ডেল্টা ওয়াই দ্বারা ডিনোট হয়, ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই মানে হচ্ছে ফার্স্ট ডিফারেন্স বা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। ঠিক আছে, সেটা কি করা হয় এইরকম, এই যে পাশাপাশি যে দুটো নাম্বার তার বিয়োগফল, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, দিস ইজ, বা তারপরে দুটো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তারপরে হচ্ছে এরপরে নাম্বারটা কত আছে এখানে যদি লিখতাম, ওয়াই এর ভ্যালুস গুলোর মধ্যে পরপর যে ভ্যালুস গুলো আছে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি, লাস্টে এটা কত হবে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, মানে পরেরটার থেকে আগেরটা যদি বিয়োগ করে দিই, তাহলে এটা বিয়োগ মানে তো ডিফারেন্স, পরপর বিয়োগ করেছি, এই যে ডিফারেন্স, দিস ইজ, এই ডিফারেন্সটাকেই বলা হয় একটা ডিফারেন্স। এবার এই ডিফারেন্সটা এইটাকে ডিনোট করা হয় ডেল্টা ওয়াই জিরো, বা এটাকে বলা হয় ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে, অফ ওয়াই জিরো, এটাকে বলা হয় ডেল্টা ওয়াই ওয়ান। নিশ্চয় পরেরটা বুঝতে পারছি, এর পরেরটা কি হতো, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, এটাকে লিখতাম ডেল্টা ওয়াই টু। একদম লাস্টেরটা কি লিখতাম, ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, এটাকে ডিনোট করতাম ডেল্টা ওয়াই এন মাইনাস ওয়ান। বুঝেছিস কি বলতে চাইছি? মানে জাস্ট পরপর বিয়োগফল, কিচ্ছু নেই, যদি বলি করতে কাহলো, এটা একটা নতুন জিনিস ডিফাইন করা হচ্ছে, আমরা ডিনোট করলাম ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, দিস ইজ ইকাল টু ডেল্টা ওয়াই জিরো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, দিস ইজ ডেল্টা ওয়াই ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, ইট ইজ ডেল্টা ওয়াই টু, ওয়াই এন মাইনাস ওয়াই এন ডিনোট করলাম। যদি বলি কোথেকে করলাম, এটা কিছুই না, এটা হচ্ছে ডেফিনেশন করছি। যেমন আমরা আর একটা কাজ করি, যেমন আমরা এই কাজটা করতাম, হচ্ছে এইটা কাজটা করতাম যে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো লিমিট হচ্ছে এক্স ওয়ান মাইনাস
x0 টেন্ডস টু 0, এটা কি রে? কে বলতে পারবি আমি কি লিখেছি? ডেরিভেটিভের ডেফিনিশন, ঠিক আছে তো? ডেরিভেটিভের ডেফিনিশন, ওটা থেকে নিচের অংশটা বাদ দিয়ে জাস্ট উপরের অংশটুকু নেওয়া হয়েছে। বোঝা গেল কি বললাম? ডেরিভেটিভের ডেফিনিশন, ওটা মানে x1 টেন্ডস টু x0 তে গেলে মানে মানে রিলেটিভ, ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি রিলেটিভ, মানে চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, তাই তো? অ্যান্ড লিমিট এক্স টেন্স টু সাম, এক্স টেন্স টু মানে x0, ব্যাপারটা যেটা করতাম লিমিট দিতাম, চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x দেন লিমিট, দিস ইজ ডেরিভেটিভ। জাস্ট আমি চেঞ্জ অফ y নিয়েছি, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিফারেন্স। বুঝেছিস ব্যাপারটা? এটা ডিফারেন্স আর এর মধ্যে পার্থক্য, এই ডেরিভেটিভের মধ্যে। ডেরিভেটিভের একটা ডেফিনেশন ছিল, যদি বলিস ডেরিভেটিভ করতে গেলে ওটার একটা ডেফিনেশন ছিল, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এইটা, তাহলে ডিফারেন্সটা বুঝলি, মানে ব্যাপারটা কি জিনিস, আমি জাস্ট ওই বিয়োগ ফল। এবারে কি করলাম, তাহলে y0 y1 y2 y3 y4, আমি একটা উদাহরণ নিচ্ছি, y5 পর্যন্ত নিলাম। এর ফার্স্ট ডিফারেন্স কি হলো, ডেল্টা y, এর যে টেবিলটা হবে প্রথমটা হবে ডেল্টা y0, ডেল্টা y0 মানে নিশ্চয়ই বুঝে গেছিস y1 মাইনাস y2, এই y0, তারপরটা হবে ডেল্টা y1 মানে y2 মাইনাস y1, তারপরটা হবে ডেল্টা y কত 3 y3 সরি 2 y3 minus y2 ডেল্টা y3, আর এটা হবে ডেল্টা y4, তাই তো? দেখ ডেল্টা y5 বলে কিছু পাওয়া যাবে না, কারণ ডেল্টা y5 পেতে গেলে y6 থাকতে হবে, y6 minus y5, এটা হলো ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। এবার যদি এই যে ডিফারেন্স করেছিস এই দুটোর আবার বিয়োগ করিস, আমরা ফার্স্ট ডেরিভেটিভ করার পর সেকেন্ড ডেরিভেটিভ করতে পারতাম, পারতাম, থার্ড ডেরিভেটিভ করতে পারতাম, তাহলে কি ফার্স্ট যদি দেখ ডেফিনেশনে দেখ, দেখ ওটা একটা কম ডেফিনেশন ছিল, এটা আর একটা কম, এটা শুধুমাত্র বিয়োগফলটা ডিনোট করলাম। তাহলে সিমিলারলি তাহলে আমি সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স করতে পারবো, এটা ডেল স্কোয়ার ওয়াই দ্বারা ডিনোট করা হয়, ডেল্টা। সেটা কি হবে, এটা যেরকম এইটা মাইনাস এটা ছিল, এটার ক্ষেত্রে এইটা মাইনাস অ্যাকচুয়ালি ডেল স্কোয়ার ওয়াই জিরো, এটা হয়ে যাবে ডেল্টা ওয়াই ওয়ান মাইনাস ডেল্টা ওয়াই জিরো, and this is actually del square y0. Similarly এই দুটো যদি বিয়োগ করিস ডেল্টা y2 minus delta y1, this is actually del square y1, তারপরটা কত আসবে ডেল্টা y3 minus delta y2, this is del square y2, তারপরটা কত আসবে ডেল্টা y4 minus delta y3, this is actually del square y3। বুঝেছিস ব্যাপারটা? মানে ডিফারেন্স যেটা হলো আবার বিয়োগ করেছি, ডিফারেন্স নিয়ে যে টেবিলটা হলো, প্রথমে y0 থেকে yn এর 5 এর ভ্যালু ছিল, দেন প্রথম ডিফারেন্স নিলাম, কথা পেলাম একটা কমে গেল, তারপরে যে ডিফারেন্স নিয়েছি দেখ আবার একটা কমে গেছে, এটা গেল সেকেন্ড ডিফারেন্স, মানে ডিফারেন্স নেওয়ার পর আবার ডিফারেন্স নিয়েছি, এগেন আবার নিতে পারি থার্ড ডিফারেন্স ডেল্টা ওয়াই ডেল কিউব ওয়াই, এটা কেমন হবে এই দুটোর যে বিয়োগফল, আবার এটা কত হবে del square y1 minus del square y0, this is actually del cube y0, তারপরে আবার এটা যদি করিস del square y2 minus del square y1, this is হচ্ছে del cube y1, এটা পরেরটা কত হবে del square y3 minus del square y2, this is actually del cube y2, এটা কত হলো থার্ড। এরপর আসবে ফোর্থ, ফোর্থ মানে এই দুটোর বিয়োগফল, মানে দুটো পাবো এই আর এই দুটোর বিয়োগফল, মানে এটা এটা আসবে, একটা আসবে ডেল টু দি পাওয়ার 4y0, আর এটা আসবে ডেল টু দি পাওয়ার 4y1, আর লাস্টে কত আসবে ডেল টু দি পাওয়ার 5y0। এখানে গিয়ে শেষ, আর নেই, আর কোনো ডিফারেন্স করার জায়গা নেই। তার মানে যদি এখানে যদি 6টা নাম্বার থাকে, লক্ষ্য করে দেখ y0 থেকে y5, এই 6টা নাম্বারের জন্য তুই যে ডিফারেন্স টেবিল, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিফারেন্স টেবিল বলে, দেখে নিবি ভালো করে যে জিনিসগুলো দেয়া রয়েছে, সেখানে দেখবি এই ধরনের জিনিস করা আছে। জাস্ট প্রথম ডিফারেন্স মানে y এর ভ্যালুস গুলো বিয়োগফল, সেকেন্ড ডিফারেন্স মানে প্রথম ডিফারেন্স নেওয়ার পর আবার ডিফারেন্স, থার্ড ডিফারেন্স মানে দ্বিতীয় ডিফারেন্স গুলোর মধ্যে আবার ডিফারেন্স মানে বিয়োগ, পর 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 যদি আমি করে যাই, তাহলে এরকম একটা ডিফারেন্স টেবিল আমি পাবো। বই যদি থাকে, বইয়ের ডিফারেন্স টেবিলের বিভিন্ন স্ট্রাকচার দেওয়া পাবি, স্ট্রাকচার মিনস হচ্ছে কখনো ট্রায়াঙ্গুলার ফর্ম থাকে, কখনো হরাইজন্টাল ফর্ম থাকে, বিভিন্ন ফর্মে লেখা হয়, ওটা নিয়ে অত মাথা ব্যথা নেই, আমি যেটা দিয়েছি সেটা দেখবি হচ্ছে দুটো ফর্মই মনে হয় লেখা রয়েছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি, ডিফারেন্স, ডিফারেন্স জিনিসটা কি, ডিফারেন্স একটা নতুন ডেফিনেশন মাত্র, জাস্ট পর পর ভ্যালুজের বিয়োগফল, আগের ভ্যালুটার থেকে এই পরের ভ্যালুটার থেকে আগের ভ্যালুটা পর 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 বিয়োগ করবো।
এবং হচ্ছে যদি আমি এইটাকে এই জিনিসটা দ্বারা ডিনোট করি, এই যে আমি যেটা ডিনোট করেছি, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স বলে, এই যে ডেল্টা দ্বারা ডিনোট যদি করি, এগুলোকে বলা হয় সব ফরওয়ার্ড ডিফারেন্স। বোঝা গেল? এই ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে এইভাবে ডিফারেন্স টেবিল তৈরি করা যায়। এটা যে ক্যালকুলেট করছি, যেমন আমি যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি, ডেল ওয়াই জিরো, এটা মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, ডেল ওয়াই ওয়ান, দিস অ্যাকচুয়ালি কত আছে, এটা বলেছিলাম ডেল্টা ওয়াই জিরো, এই সরি ডেল্টা ওয়াই ওয়ান মাইনাস ডেল্টা ওয়াই জিরো বলেছিলাম। আচ্ছা, ডেল্টা ওয়াই ওয়ান এর মান কত? ডেল্টা ওয়াই এর মান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই। হ্যাঁ, কোনটারে? ও না, সরি সরি সরি, আমি ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো, আমি ভুল লিখে ফেলেছি, ডেল স্কোয়ার ওয়াই জিরো, ডেল স্কোয়ার ওয়াই জিরো, ঠিক আছে না? ডেল স্কোয়ার ওয়াই জিরো মানে ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো, ঠিক আছে? ডেল্টা ওয়াই ওয়ান মানে কত? ডেল্টা ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর মাইনাস অফ ডেল ওয়াই জিরো মানে কি? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, তাই না? এটা যদি ক্যালকুলেট করি, সেটা কি পাবো? ওয়াই টু মাইনাস টুয়াইজ ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো, তাই তো? এটা দেখ, এটাকে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে টু সি জিরো ইন্টু ওয়াই টু মাইনাস টু সি ওয়ান ওয়াই টু মাইনাস ওয়ান প্লাস টু সি টু ওয়াই টু মাইনাস টু। আমি ইচ্ছে করে এই ফর্মটা লিখলাম, কারণ হচ্ছে আমি জেনারেল করবো এরপরে। বুঝেছিস সে ব্যাপারটা? বোঝা গেছে? এটা বুঝতে পেরেছিস সেই জিনিসটা কি করেছি আমি? হ্যালো, বোঝা গেছে তো? এবার হচ্ছে ডেল কিউব ওয়াই জিরো যদি বার করি, ডেল কিউব ওয়াই জিরোটা কত হবে? আমি পরপর একটা জিনিস যদি হায়ার অর্ডার গুলো করছি, যেমন ডি ওয়াই ডিএক্স করি, ডি টু ওয়াই ডিএক্স টু করি, ডি থ্রি ওয়াই ডিএক্স, হায়ার ডেরিভেটিভ যেরকম করেছি, সাকসেসিভ করেছি ডেরিভেটিভ, এন এর অর্ডার ডেরিভেটিভ করেছি, আমি এন এর অর্ডার ডিফারেন্স বার করতে চাইছি, আর কিছুই না। এটা যেমন ফার্স্ট ডিফারেন্স অফ ওয়াই জিরো, দিস ইজ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। সেকেন্ড ডিফারেন্স অফ ওয়াই জিরো, দিস ইজ ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো, ডেল ওয়াই এর মান বসালাম, ডেল ওয়াই জিরো, সেটা আমি আলটিমেটলি এটা পেলাম। ডেল কিউব মানে এটা হবে ডেল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ডেল স্কোয়ার ওয়াই জিরো। আচ্ছা, ডেল স্কোয়ার ওয়াই জিরোর মান আমি এটা পেয়ে গেছি, বা এটা এটা বসানোর দরকার নেই, আমার এটা বসাই আগের লাইনটা, ডেল স্কোয়ার। আচ্ছা, ডেল স্কোয়ার ওয়াই জিরোর মান যদি এটা হয়, ডেল স্কোয়ার ওয়াই ওয়ান এর মান কি হবে? জাস্ট একটা একটা করে বেড়ে যাবে। এইখানে এখানে আসবে ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই জিরো, ওয়াই ওয়ান হবে, তাই না? আর মাইনাস ডেল স্কোয়ার ওয়াই জিরোর মান হবে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো হবে। এটা যদি ক্যালকুলেট করিস, লক্ষ্য করে দেখ, ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই ওয়ান, আর এখানে টু ওয়াই টু মাইনাস ওখানে আর একটা ওয়াই টু, তাই তো? দুই জায়গায় দুটো আছে না? তাহলে এটা হবে কত? থ্রি ওয়াই টু। আচ্ছা, মাইনাস হবে দেখ প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। লক্ষ্য করেছিস? আচ্ছা, এবার এটাকে আমি লিখি, থ্রি সি জিরো ওয়াই থ্রি মাইনাস থ্রি সি ওয়ান ওয়াই থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি সি টু ওয়াই থ্রি মাইনাস টু মাইনাস থ্রি সি থ্রি ওয়াই থ্রি মাইনাস থ্রি। দেখতে পাচ্ছিস? তাহলে নিয়ম নিশ্চয়ই চলে আসবে আমি যদি এন করি, তাই না? আমি যদি এনে তার করতে চাই, কোনো না কোনো নিয়ম চলে আসবে। এটাকে দেখ, এই প্রথমটাকে, এই যে প্রথমটা যেটা লেখা আছে, এটাকে আবার ইচ্ছে করলে এটাকে লেখা যায় আর টু সি, লক্ষ্য, আচ্ছা আমি এটা অত দরকার নেই। এখানে লক্ষ্য করে দেখ, প্লাস মাইনাস যে সাইন, এখানে একটা মাইনাস, এখানে প্লাস, এখানে লক্ষ্য করে মাইনাস প্লাস মাইনাস, মানে অল্টারনেটিভলি চলে আসে। আচ্ছা, এর পরেরটা যদি আমি করতাম ফোর্থ অর্ডার ডিফারেন্স আমি যদি বার করতাম, সিমিলারলি ফোর্থ অর্ডার, থার্ড অর্ডার করলাম তো, ফোর্থ অর্ডার যদি আমি করতাম, তাহলে কি আসতো দেখ, ফোর্থ অর্ডার যদি আমি করতাম, ফোর্থ অর্ডার ফোর্থ অর্ডার যদি করতাম, ডেল ফোর ওয়াই জিরো যদি আমি বার করতাম, তাহলে কি আসতো? তাহলে আমি বলছি দেখ, একবারে লিখছি, ফোর সি জিরো ওয়াই ফোর, ঠিক আছে, মাইনাস ফোর
c1 y4 মাইনাস 1, আমি ফর্মুলা করছি, প্লাস 4c2 y4 মাইনাস 2 মাইনাস 4c3 y4 মাইনাস 3 প্লাস 4c4 y4 মাইনাস 4। কি বুঝতে পারছিস? এরকম করে করে যদি হচ্ছে ডেল এন ওয়াই জিরো বার করি, নিশ্চয়ই আমরা জেনারেল ফর্মুলা যেমন এন এর অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভের যেমন জেনারেল ফর্মুলা পাওয়া যায় সাকসেসিভ ডেরিভেটিভের, তাহলে এক্ষেত্রে এন সি জিরো ওয়াই এন মাইনাস অফ এন সি ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ওয়াই এন মাইনাস টু মাইনাস ডট ডট ডট। ঠিক আছে, লাস্টেরটা কি হবে? লাস্টেরটা ডিপেন্ড করবে অল্টারনেটিভলি প্লাস মাইনাস ওয়ান, তাহলে প্লাস অফ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাই তো, এন সি এন হচ্ছে ওয়াই জিরো মানে এন মাইনাস এন। কি বুঝতে পারছিস? হয়ে যাচ্ছে? হ্যালো, হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এটা আছে একটা নতুন জিনিস ডিফাইন্ড হলো একদম, মানে যেটা আমরা জানতাম না, এটাকে বলা হয় ডিফারেন্স অপারেটর। আমরা যেরকম ডিডিএক্স করতাম, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ডি স্কোয়ার ওয়াই ডি ওয়াই, ডি স্কোয়ার ওয়াই ডি কিউব ওয়াই ডিএন ওয়াই, এটা হচ্ছে ডিফারেন্স অপারেটর বলে। ডেল ওয়াই জিরো, ডেল ওয়াই ওয়ান, মানে সাধারণত ডেল ওয়াই, ডেল ওয়াই, ডেল ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই, ডেল এন ওয়াই। ঠিক আছে, এগুলো বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স। সিমিলারলি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ডিফাইন করা যায়। এটা যেরকম ফরওয়ার্ড ডিফারেন্স হলো, এটাকেও আবার ব্যাকওয়ার্ড ফর্মে করা যায়। ব্যাকওয়ার্ড ফর্ম আর ফরওয়ার্ড ফর্মের মধ্যে পার্থক্য শুধুমাত্র শুরুতে। ব্যাকওয়ার্ড ফর্ম কিভাবে ডিফাইন করা হয়, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটা আমি বলি। এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু গিভেন, এই এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু যে গিভেন ছিল, যেটা আমি বলছিলাম, এক্স জিরোর জন্য ওয়াই জিরো, এক্স ওয়ান মানে এক্স জিরোর জন্য ওয়াই, সরি আমি ওয়াই জিরো গুলো লিখি, ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, এরকম যে লিখছিলাম, ওয়াই ফাইভ, আরো আরো পর পর লিখতেই পারি। আমি কি করলাম, প্রথম ডিফারেন্সটা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো লিখলাম, তারপর লিখলাম কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লিখলাম, তারপরে কত ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু লিখলাম, তারপরে কত ওয়াই ফোর মাইনাস, ওই সরি, ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি লিখেছিলাম, তারপরে ওয়াই ফাইভ মাইনাস ওয়াই ফোর লিখে, এরকম চলছেই থাকবে, আরো থাকবে। আমি প্রথমটাকে ডিনোট করেছিলাম কি দ্বারা, ডেল ওয়াই জিরো। আমি যদি টানা দিয়ে এই চিহ্নটা দিই, দিস ওয়াই জিরো, দিস ইজ, এর একটা নাম আছে, অনেকে এটাকে উল্টো ডেল্টা বলে, এটার নাম হচ্ছে নাবলা ওয়াই জিরো, নাবলা। ঠিক আছে তো? ঠিক আছে, জাস্ট সরি ওয়াই জিরো দিয়েছে, এটা ওয়াই ওয়ান হবে, সরি এটা ওয়াই ওয়ান, নাবলা ওয়াই ওয়ান। এটা যদি আমি বলি নাবলা ওয়াই টু, এটা যদি বলি নাবলা ওয়াই থ্রি, এটাকে যদি বলি নাবলা ওয়াই ফোর, দিস ইজ অ্যাকচুয়ালি নাবলা ওয়াই ফাইভ। মানে এটাকে ব্যাক থেকে নেওয়া হচ্ছে, ওটা যেমন ফরওয়ার্ড থেকে নেওয়া হয়েছিল, ফরওয়ার্ড মানে এই সেম জিনিসটাই আমি করেছিলাম ডেল্টা ওয়াই জিরো, মানে প্রথম দিককার, মানে ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই এন, এর মধ্যে প্রথম ভ্যালু কত ওয়াই জিরো, তারপরে ওয়াই ওয়ান, আমি প্রথম ভ্যালুর সাপেক্ষে লিখেছিলাম এইটাকে ডেল্টা ওয়াই জিরো। এই সেম জিনিসটা একদম ডেফিনেশনে শুরু যা ছিল তাই, শুরুতে যা ছিল তাই, নোটেশনে এই পার্থক্যটুকু। নোটেশন কি করেছি, এটাকে উল্টে দিয়েছি, পেছন থেকে নিয়েছি। এটা আগে এটা লিখছিলাম ডেল, এটাই লিখেছিলাম মনে করে দেখ ডেল্টা ওয়াই জিরো, এখন কি লিখেছি, সিম্বলটা জাস্ট চেঞ্জ করেছি, আর কিচ্ছু করিনি। এটার ক্ষেত্রে কি, এটা লিখেছিলাম ডেল্টা ওয়াই ওয়ান, এটাকে লিখেছি নাবলা ওয়াই টু, এটাকেই লিখেছিলাম ডেল্টা ওয়াই টু, এটাকে লিখেছি নাবলা ওয়াই থ্রি, এরকম করে করে যদি জাস্ট চেঞ্জ করে দিই, তাহলে এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ডিফারেন্স, মানে ব্যাক থেকে নিয়েছি বলে ব্যাকওয়ার্ড। ঠিক আছে তো? এইবার যদি এই দুটোর মধ্যে আবার বিয়োগ করি, এই প্রথম এই দুটোর মধ্যে বিয়োগ করি, নাবলা ওয়াই টু মাইনাস নাবলা, সরি ডেল্টা হয়ে যাচ্ছে, নাবলা ওয়াই ওয়ান, এটা মানে হচ্ছে নাবলা স্কোয়ার ওয়াই টু। ঠিক আছে, আবার যদি এটা করি, নাবলা ওয়াই থ্রি মাইনাস নাবলা ওয়াই টু, দিস ইজ অ্যাকচুয়ালি নাবলা স্কোয়ার ওয়াই থ্রি। বুঝেছিস? ঠিক আছে তো? এই যদি আমি করি, তাহলে এটা সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আবার যদি বিয়োগ করি, থার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স, থার্ড ফোর্থ ফিফথ, এরকম চলতে থাকবে। এখানে যেহেতু ছটা নাম্বার আছে ওয়াই জিরো থেকে ওয়াই ফাইভ, তাহলে পাঁচটা ডিফারেন্স পাবি, মানে ম্যাক্সিমাম ফিফথ অর্ডার ডিফারেন্স পর্যন্ত পাবি। যতগুলো ভ্যালুস গিভেন থাকবে তার থেকে এক অর্ডার কম ডিফারেন্স পর্যন্ত পাবি। এবার যদি এন প্লাস ওয়ান, মানে ওয়াই জিরো থেকে যদি ওয়াই এন পর্যন্ত থাকে, ওয়াই এন,
তার মানে কত n+1 সংখ্যক, তার জন্য আমার কত ডিফারেন্স পাবো, n আদার ডিফারেন্স পাবো। আচ্ছা, এটা যেরকম জেনারেল আমি রুল ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য করেছি, সিমিলারলি জেনারেল রুল আমি করতে পারি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য। বুঝেছিস? ফরওয়ার্ড ডিফারেন্স এটা আমি করছি না, তোরা হচ্ছে কপিতে দেখে নিবি, দেখবি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্যও nth অর্ডার ডিফারেন্স করা আছে, ঠিক আছে? ওটা লেখা আছে, তোরা একটু ট্রাই করবি বাড়িতে যে কিভাবে ভেঙে। ফরওয়ার্ড ডিফারেন্সটা যেভাবে করলাম দেখেছিস, ঠিক ওই রকম ভাবে করা যায়। আচ্ছা, আবার সেম জিনিস মিনস হচ্ছে এই ডিফারেন্সটাই আমি লিখবো, একই জিনিসকে বিভিন্ন ফর্মে লিখলে বিভিন্ন ফর্মুলা চলে আসে, ঠিক আছে? তো এই জিনিসই মানে হচ্ছে তোর এখানে y0, এখানে y1, এখানে y2, এখানে y3, এখানে yn গিভেন। আমি এটা কি লিখছিলাম y1 মাইনাস y0, প্রথমে লিখলাম হচ্ছে ডেল্টা y0, দ্বিতীয়বার লিখলাম নাবলা y1। আমি বলছি এটাকে আমি এখন লিখছি স্মল ডেল্টা y হাফ। পরেরটা কত y2 মাইনাস y1, দিস ইজ আমি লিখছি স্মল ডেল্টা y হচ্ছে কত 3/2। পরেরটা কত y3 মাইনাস y2, দিস ইজ লিখছি স্মল ডেল্টা y 5/2। আর লিখলাম না, ঠিক আছে? এই অল্প দিয়ে বা আর একটা লিখছি y4 পর্যন্ত যায়, হচ্ছে y4 মাইনাস y3, দিস ইজ স্মল ডেল্টা y 7/3। দেখ, প্রথমবার লিখেছিলাম এটাকে লিখেছিলাম ডেল্টা y0, দ্বিতীয়বার লিখলাম নাবলা y1। মানে প্রথমবার লিখেছিলাম ফার্স্ট ভ্যালুটা নিয়ে, ফার্স্ট ভ্যালু মানে y0 এর প্রথম ভ্যালু টেবিলে, দ্বিতীয়বার লিখেছিলাম মানে দুটোর মধ্যে সেকেন্ড ভ্যালুটা নিয়ে, y0 y1 এর মধ্যে। এটার ক্ষেত্রেও নাবলা যখন লিখেছিলাম আমি এবার করেছি কি অ্যাভারেজ করে দিচ্ছি, মিডল ভ্যালু, মানে y0 লিখিনি y1 ও লিখিনি, তার পরিবর্তে এই দুটো যোগ করে দিয়েছি, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। লক্ষ্য করে দেখ, তার মানে মিডল নিয়েছি, 2 and 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 3 and 2 যোগ করে 2 দিয়ে ভাগ, 4 and 5 যোগ করে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডিফারেন্স। ঠিক আছে? তো সেন্ট্রাল ডিফারেন্স। এবার এটা ফার্স্ট সেন্ট্রাল ডিফারেন্স। সিমিলারলি যদি সেকেন্ড সেন্ট্রাল ডিফারেন্স করি, এটা হবে ডেল্টা স্কোয়ার, এই যে y হবে এই হাফ আর 2 এর 3 যোগ কর, হাফ প্লাস 2 এর 3 যোগ কর, সরি 3 এর 2 যোগ কর, 3 এর 2 যোগ কর, দেন আবার 2 দিয়ে ভাগ কর। মানে এই সাফিক্স দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, হাফ আর 3 এর 2 মানে হচ্ছে 2/2 মানে 1, মানে এটা হচ্ছে 1, বুঝছিস? ডেল্টা স্কোয়ার এই দুটো, এটা মানে অ্যাকচুয়ালি ওই এই জিনিসটা ডেল্টা ওয়াই হাফ, সরি ওয়াই হচ্ছে 3/2 মাইনাস ডেল্টা ওয়াই হাফ। সিমিলারলি পরেরটা যদি করি ডেল্টা ওয়াই 5/2 মাইনাস ডেল্টা ওয়াই 3/2। ঠিক আছে? তো এইটা যদি আমি করি, ইন দ্যাট কেস এটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে এই 5/2 প্লাস 3/2 ডেল্টা স্কোয়ার ওয়াই 5/2 প্লাস 3/2/2, 5/2 প্লাস 3/2 মানে হচ্ছে দেখ 4, তাই না? 8/2 মানে 4, তার থেকে 2 মানে এটা y2 ডেল্টা স্কোয়ার y2। বুঝেছিস? তাহলে এরকম ভাবে যদি পরপর করতে থাকি তাহলে এইরকম একটা টেবিল পাবো, এটাকে বলা হয় সেন্ট্রাল ডিফারেন্স টেবিল। ঠিক আছে? তো সেন্ট্রাল ডিফারেন্স বলা হয়। ঠিক আছে? প্রথমটা ছিল ফরওয়ার্ড, দ্বিতীয়টা ছিল ব্যাকওয়ার্ড, আর এরপরে হচ্ছে সেন্ট্রাল। ঠিক আছে? তো এই ডিফারেন্স। আর এর পরেও আরো কিছু আছে, আমাদের দরকার নেই, আমাদের মেনলি ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লাগবে। ঠিক আছে? এরপরে একটা শিফট অপারেটর আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আপাতত আজকে আমি রাখবো।